কলকাতায় এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্ত শেষে বৃহস্পতিবার ঢাকায় ফেরেন গোয়েন্দা পুলিশের ৩ সদস্যের প্রতিনিধি দল। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন গোয়েন্দা পুলিশ প্রধান। কথা বলেন বিভিন্ন অমীমাংসিত বিষয়ে। অপরাধী যে আমাদের যা বলেছিল মূল ঘাতক, তার সাথে আমরা এখানে মিলানোর চেষ্টা করেছি এবং মিলিয়ে আমরা তার সাথে তার হুবহু মিলও পেয়েছি। তাদের প্রাথমিক ধারণা, সঞ্জীভা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংসের টুকরো এমপি আনারের। স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাশের মাধ্যমে যায় না, সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে। তারপরেও আমরা এখানে একটা ডিএনএ টেস্ট হবে, ফরেনসিক রিপোর্ট হবে, তারপরে চূড়ান্ত জানা যাবে। এখন পর্যন্ত হত্যার উদ্দেশ্য সম্পর্কে সঠিক তথ্য না জানালেও ডিবির এই কর্মকর্তা জানান, বেশ কিছু বিষয় নিয়ে চলছে তদন্ত। জানান, হত্যাকে ভিন্ন খাতে নিতে আসামিদের প্রচেষ্টার কথা। দেখেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কোনো সমস্যা আছে কিনা, এখানে রাজনীতি, প্রতিদ্বন্দ্বী, অর্থনৈতিক, সামাজিক, বা এখানে উনি মাঝে মাঝে কিন্তু কলকাতায় যেতেন। সব কিছু আমরা বিচার বিশ্লেষণ করছি, পাশাপাশি ইন্ডিয়ান পুলিশ এগুলো বিচার বিশ্লেষণ করছে। হঠাৎ করে কোনো একটা মোটিভ, কোনো একটা উদ্দেশ্য মানে স্পেসিফিক এই বলাটা এই মুহূর্তে সঠিক হবে না। শুধু লাশ গুম করা উদ্দেশ্য না, এবং তার যে অবস্থানটা মানুষকে ভিন্ন খাতে নেওয়ার জন্য কোনো সময় দেখা গেল ওইটা নিয়ে গেলেন বেনাপুল, কোনো সময় নিয়ে গেলেন মানে দিল্লিতে সে চলে গেছেন। তবে হত্যার পর কোনো আলামত উদ্ধার করতে পারেনি দুদেশের পুলিশ। বাকি আসামিদের দেশে ফিরিয়ে আনা মূল উদ্দেশ্য বলছেন হারুন। আমাদেরকে পারিপার্শ্বিক সাক্ষ্য ডিজিটাল এভিডেন্স আমাদের কাছে রয়েছে, সবকিছু আমাদের, এবং দুই পক্ষের মানে গুরুত্বপূর্ণ আসামিরা গ্রেপ্তার হয়েছে, এবং তাদের কাছ থেকে তথ্যপত্র নিয়ে আমি মনে করি আমার মামলাটার কনক্লুসিভ পর্যায়ে আছে। কিছু আসামি যারা বাইরে অবস্থান করছেন তাদেরকে দ্রুতই ফিরিয়ে এনে দুই দেশের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আমরা দ্রুতই তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করব। 12 মে কলকাতা গিয়ে নিখোঁজের কয়েকদিন পর খুন হন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই, কাউকে ভয় পাবেন না। সবসময় ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি। বছর দেড়েক আগেও পুলিশ মহাপরিদর্শক হিসেবে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন বেনজির আহমেদ। স্মরণকালের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী সেই আইজিপি এখন দুর্নীতির দায়ে অভিযুক্ত। আমাকে দুর্নীতিবাজ প্রমাণের অপচেষ্টা অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং দুঃখজনক। আইজিপি হিসেবে অবসরের পর পেরিয়েছে মাত্র 1 বছর 8 মাস। এরই মধ্যে সঙ্গী ও বন্ধুহারা হয়ে পড়েছেন বেনজির আহমেদ। প্রকাশ্যে আসছেন না, ধরছেন না মোবাইল ফোন। ক্ষমতাসীন দলের নেতাদের কণ্ঠেও বেনজিরের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ। এই লোকটা যতই ইনফ্লুয়েন্সিয়াল হোক না কেন, সরকার কিন্তু কোনো রকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না। যে যতটা করেছে অপকর্ম, অপরাধ, সেজন্য শাস্তি তাকে পেতেই হবে। কেউ কেউ বলছেন দেশে নেই বেনজির, আবার কারো মতে ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে ফেলেছেন সব টাকা। তবে চ্যানেল 24-এর অনুসন্ধান বলছে এখনো গুলশানের বাসায় আছেন বেনজির আহমেদ। বাড়িতে থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। সাবেক প্রভাবশালী আইজিপিকে এখনো আসামি মনে করে না দুদক। তবে যে অর্থবিত্তের সন্ধান দুদকের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে, তাতে আসামি হওয়াটাও সময়ের অপেক্ষা। অনুসন্ধানকালীন সময়ে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো অনুসন্ধান কার্য হয়, তখন সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গকে আসামি বলা যায় না। অনুসন্ধান শেষ হতে হবে, অনুসন্ধানের একটি রিপোর্ট আসতে হবে। সেই রিপোর্ট যিনি তদারকি কর্মকর্তা উনি পেরুজ করে কমিশনে প্লেস করবেন। কমিশন অ্যাপ্রুভ করে যদি মামলা দায়ের করার জন্য অনুমোদন দেয় এবং যদি মামলা দায়ের হয়, তখন আসামি বলা যায়। জ্যেষ্ঠ আইনজীবীর মতে জব্দ করা ব্যাংক অ্যাকাউন্টের টাকা আগে তুলে রাখলেও নতুন করে কোনো ব্যাংকে জমা দিলে তাও আসবে আইনের আওতায়। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। ভূমধ্যসাগরে আটকে পড়া অভিবাসীদের বহনকারী নৌকা শনাক্তের কাজে এতদিন যেসব এনজিও কাজ করত, তাদের উপরে এলো ইতালির নিষেধাজ্ঞা। নতুন সিদ্ধান্ত মতে দেশটির বিমানবন্দর আর ব্যবহার করতে পারবেন না তারা। নতুন এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে এই 3টি বিমানবন্দর: সিসিলি, পান্তেলেরিয়া ও লাম্পুদুসা। অথচ প্রতিটি বিমানবন্দরই ভূমধ্যসাগর অভিবাসন রুটের কাছাকাছি। ইতালির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইএনসিএ বলছে, এই সিদ্ধান্তের ভুক্তভোগী হবে সি ওয়াচের মতো অধিকার সংস্থাগুলো। বিপদাপন্ন অভিবাসন প্রত্যাশীদের শনাক্ত করতে ছোট বিমানগুলো উড্ডয়নে বেগ পেতে হবে তাদের।
এই ঘোষণার পর একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছে এনজিওগুলো। এর ফলে সাগরে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে প্রবাসী বাংলাদেশি সহ ইমিগ্রেশন আন্দোলনের নেতারা। বর্তমান ডানপন্থী সরকার উদ্ধারকারী সংস্থার সকল প্রকার বিমান উঠানামার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। যারা এই পথে আসার জন্য এখন আগ্রহ প্রকাশ করছেন এবং প্রস্তুতি নিচ্ছেন তারা অত্যন্ত সতর্ক অবস্থায় থাকবেন, আর নয়তো বিপদ হতে পারে, ঝুঁকি হতে পারে। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটা সম্পূর্ণ অভিবাসন বিরোধী আইন, যা আসলে খুবই একটা অমানবিক সিদ্ধান্ত। বেসরকারি সংস্থা সি ওয়াচ ইতালি সরকারের এমন সিদ্ধান্তের নিন্দা জানায়। মাইক্রো ব্লগিং সাইট এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে তারা বলে, রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে যারা এনজিওগুলোকে অপরাধী বানাতে চায় তারাই এমন কাপুরুষোচিত ও নিন্দনীয় কাজটি করছে। পাশাপাশি তারা জানায়, বাধার মুখেও দুর্দশাগ্রস্ত অভিবাসীদের প্রাণ বাঁচাতে তারা নিজ উদ্যোগে বিমান উড়ানোর পরিকল্পনা করছে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় নেয়া লিবিয়ার উপকূল রক্ষীদের আক্রমণাত্মক ঘটনাগুলো নথিভুক্ত করে এসব বিমান। এদিকে ইতালি সরকার বলছে তাদের নেয়া পদক্ষেপগুলো কাজে আসছে, আর এ কারণে বিপজ্জনক ক্রসিংয়ে ডুবে যাওয়ার সংখ্যা কমে এসেছে। চলতি বছর ৭ মে পর্যন্ত ১৭,৬০৯ জন অভিবাসন প্রত্যাশী ইতালির উপকূলে পৌঁছেছেন, আর গেল বছর একই সময় এই সংখ্যাটি ছিল ৪৪,৬৮৪ জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নিয়ে আসছে কোরবানির ঈদ। ধীরে ধীরে ক্রেতা বিক্রেতার আনাগোনায় সরগরম হচ্ছে গবাদি পশুর বিভিন্ন খামার। গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ির পারিবারিক পশুর পালনকারীরাও। তবে হিমশিম খেতে হচ্ছে খাদ্যের বাড়তি দামে। গত বছর গরুর যে খাবারের যে দাম ছিল, এবার তার থেকে প্রায় 1.5 গুণ বেড়ে গেছে খাবারের দাম। লিভার খরচ গত বছর দিয়েছি 12-13 টাকা, এবার 18-20 টাকা। বিদ্যুৎ বিল দিয়েছি গত বছর আপনার হলো 8,000 টাকা, এই মাসে আমার 20,000 টাকা আসছে। যে গরুটা 22 মণ আছে, গরুর খাবার হচ্ছে কারণ আপনার সব দানাদার খাবার, খ্যার খাওয়াই, ঘাস খাওয়াই, বসি খাওয়াই। আপনার এক একটা 22 মণের যে গরুটা আছে, গরুটা প্রত্যেক দিন মনে করেন 600 থেকে 700 টাকা খায়। এই একটা গরুর প্রতি আমাদের 600 থেকে 700 টাকা খরচ হয়। খামারিরা বলছেন খরচের পাশাপাশি এবার লড়তে হচ্ছে গরমের সঙ্গেও। তবুও প্রত্যাশিত দাম নিয়ে শঙ্কায় তারা। 3 বার নামাইছি, ফ্যান সাইডে রাখছি, তারপর যে সময় দেখছি আবার হাসা 2-1 দিন, সে সময় আবার ফিরে নামাইছি, কতদিন 4 বারও ফ্যান ছাড়ছি। তারপরে গরু জাপাইছি, 2 বার করে গোসল করাই, 2 বার করে খাবার দেই, খের দেয়, ঘাস দেয়, বাজায় দিই, তারপর বুটের গুঁড়ে দিয়ে ফিট দিয়ে খাবার দেই, 2 বার খাবার দিই। এখনও বিভিন্ন খামারে রয়ে গেছে গেল বছরের অবিকৃত গরু, তাই কমেছে পশুপালন। যদিও প্রাণী সম্পদ কর্মকর্তার দাবি সংকট হবে না কোরবানির পশুর। পাশাপাশি ক্রেতাদের প্রতি অনুরোধ জানালেন খামারিদের কষ্টের বিষয়টি বিবেচনার। এই উৎপাদন খরচের সাথে সামঞ্জস্য রেখে যদি কোরবানির হাটে তারা ন্যায্য মূল্যে তাদের পশুটা বিক্রয় করতে পারে, সেই আশা খামারিদের। এখন সেটা নির্ভর করবে বাজার পরিস্থিতির উপরে, যে যারা ক্রেতা তারা যে দামটা বৃদ্ধি পেয়েছে সেটা সঠিকভাবে বিবেচনা করে তারা সেটা গ্রহণ করবে কিনা। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাবে কোরবানি উপলক্ষে এবার রাজবাড়িতে প্রস্তুত করা হয়েছে প্রায় 60,000 গবাদি পশু। লোকসান ঠেকাতে বিদেশ থেকে আমদানি বন্ধের আহ্বান খামারিদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হিমাগারে রাখা হয়েছে ডিম। প্রচণ্ড দাবদাহের কারণে এভাবেই ডিম সংরক্ষণ করতে বাধ্য হয়েছেন কিশোরগঞ্জের ব্যবসায়ীরা। এ দৃশ্য জেলার পাকুন্দিয়া 11 সিন্দুর হিমাগারের। ব্যবসায়ীদের দাবি, গরমে ডিম যেন নষ্ট না হয় তার জন্যই এই আপ্রাণ চেষ্টা। ডিমের যে বাজার এবং 24 ঘন্টা নষ্ট হয়ে যায় গরমে, ডিমগুলো যদি আমরা এইভাবে আমাদের এখানে না রাখতে দেন তাহলে আমাদের ডিমগুলো হয়তো নষ্ট হয়ে যাবে। দেশে প্রতিদিন ডিমের চাহিদা প্রায় 8 কোটি। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, নির্দিষ্ট তাপমাত্রায় এবং আলাদা করে ডিম সংরক্ষণ করলে পুষ্টিগুণের কোনো হেরফের হয় না। 1 থেকে 3 দিন ওল্ড যে সমস্ত ডিম, এগুলা কোল্ড স্টোরে সংরক্ষণ করতে হবে, এবং যদি 3 মাসের জন্য সংরক্ষণ করা হয় তাহলে অবশ্যই কোল্ড স্টোরের তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বজায় রাখতে হবে। আর যদি 5 মাসের জন্য সংরক্ষণ করা হয় অবশ্যই সেখানে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বজায় রাখতে হবে। কিন্তু এই সংরক্ষণকেই মজুদ ভেবে হিমাগারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মহাপরিচালক জানান, দেশের প্রচলিত আইনে হিমাগারে ডিম সংরক্ষণ অবৈধ নয়, কিন্তু বাজার অস্থিতিশীল করার উদ্দেশ্যে মজুত করলে সেটা অপরাধ। কারণ আলুর মজুদের যে সিস্টেম আর ডিমের সিস্টেম তো এক নয়। সেই ক্ষেত্রে প্রথম কথা হলো যে আমরা যে গুদামগুলোতে যাচ্ছি এগুলো সবগুলো আলুর হিমাগার, এবং সেখানে কিন্তু আলু রাখারই কথা, সেখানে ডিম রাখছে মানে কি যে তারা সেখানে কিন্তু একটা আপনার কারসাজি করছে। তাই মজুত তো আমাদের করতে হবে। আমরা যেমন আলু মজুত করি, আমাদের অনেক সময় আমরা এখন চিন্তা করছি পেঁয়াজও আমরা মজুত করব, কিন্তু ডিমের বিষয়টা অন্যরকম। নির্দিষ্ট ব্যাখ্যা না দিয়ে এভাবে অভিযান পরিচালনা অনৈতিক বলে দাবি কৃষি বিশেষজ্ঞদের। ডিমটা আপনি কোনো অবস্থাতে গরমে রাখতে পারবেন না, সেখানে কি পরিমাণ টেম্পারেচার কোল্ড স্টোরে রাখলে আপনি সেখানে মার্কেটিং করতে পারবেন, 5 দিন 7 দিন তার সেলফ লাইফ বাড়ানো যায়, সেটার একটা ব্যাখ্যা থাকা উচিত। সেই ব্যাখ্যা না দিয়ে আপনি বিভিন্ন প্রতিষ্ঠান হানা দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনি মাল নষ্ট করা বা তাকে জরিমানা করা, আমি মনে করি এটা অনৈতিক। গরমে ডিম সংরক্ষণে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা দরকার বলে জানান খাত সংশ্লিষ্টরা। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা। শিল্পায়নের প্রসার ঘটলেও এখনও দেশের অর্থনীতির বড় ভিত কৃষিখাত। উৎপাদন থেকে রপ্তানি নানাভাবে যা সমৃদ্ধ করছে অর্থনীতিকে, কিন্তু কৃষিখাতের অব্যবস্থাপনার অভিযোগও দীর্ঘদিনের। উর্বর ভূমিতে উৎপাদন হচ্ছে ঠিকই, কিন্তু প্রক্রিয়াগত দুর্বলতায় নষ্ট হচ্ছে আতুর ঘরেই। ফলে চাহিদার চেয়ে বাড়তি উৎপাদনেও মিলছে না সুফল, যেখানে দায় সংশ্লিষ্ট সব অংশীজনেরই। ডিসিসিআই এর এদিনের সেমিনারে উঠে আসে কৃষি অর্থনীতির সবশেষ হাল হাকিকত। বক্তারা বলেন, কৃষি উৎপাদনের জটিলতায় ব্যাংক ঋণ, ফলে ব্যাহত হয় খাদ্য উৎপাদন, যা হুমকিতে ফেলতে পারে খাদ্য নিরাপত্তার শৃঙ্খল। অন্তর্ভুক্তিমূলক গ্রোথ যদি হতে হয়, ইকুইটেবল গ্রোথ যদি হয়, তখন আমাদের এগ্রিকালচার ছাড়া আসলে কনসিডার করা পসিবল না। এই ক্রপ জোনিং করে সেইখানে কিভাবে ল্যান্ড কনসলিডেশন করে ল্যান্ড সাইজ বাড়ানো যেতে পারে, এবং পার্টিকুলারলি সিনক্রোনাইজড কাল্টিভেশন। বক্তারা বলেন, অর্থনীতিকে সামলে নিতে ধর্ণা দিতে হয়েছে IMF এর কাছে, যাদের শর্ত পূরণে করা হচ্ছে সার কীটনাশকের ভর্তুকি প্রত্যাহার, যাতে চাপে পড়ছে কৃষক। সারের সাবসিডি দিলে IMF থেকে শুরু করে অনেকেই অনেক ধরনের আপত্তি করেন। আমি যদি ডাইরেক্ট কৃষককে সাবসিডি দিই, দুনিয়ার কেউ আপত্তি করার কোনো জায়গা নেই। এবং আপনি যদি সারের কনজাম্পশনের সাথে লিঙ্ক করতে চান, সেটাও করতে পারবেন। অনেক কিছু চাহিদার সাথে যোগানের ফারাক, লাগামহীন পণ্যমূল্য আর বাজারের অস্থিরতায় বিপর্যস্ত যেমন ভোক্তা, তেমনি অস্বস্তিতে রয়েছে সব মহলই। এসবে সরকারের কার্যকর পদক্ষেপের বদলে পুরনো সেই বুলি আবার নতুন করে আওড়ালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। দায় চাপালেন সরবরাহ ব্যবস্থায়। মন্ত্রণালয় কোনো কিছু উৎপাদন করে না, কোনো কিছু সংরক্ষণ করে না, কৃষক কিন্তু তার পণ্যের দাম পাচ্ছে না হারভেস্টিং সিজনে, আবার ভোক্তা অতিরিক্ত দামে ক্রয় করতেছে। তার মানে মাঝখানে there is a disturbance, এবং এই সাপ্লাই চেইন ভ্যালু চেইনটা আমাদেরকে সেট করতে হবে। আরো নতুন নতুন উদ্ভাবনের প্রয়োজন আছে, এবং কৃষি ক্ষেত্রটাকে আসলে সার্কুলার ইকোনমিতে নিয়ে আসতে হবে। দেশে বর্তমানে উৎপাদন পর্যায়ে খাদ্যের অপচয় 40% বলে জানান আলোচকরা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। নিজেকে উজাড় করে দক্ষিণ পশ্চিমাঞ্চল তো বটেই, এই পুরো বদ্বীপেরই ঢাল হয়ে আছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। কিন্তু এই অক্সিজেন ভাণ্ডারকেও স্বার্থান্বেষীদের রোষানলে জ্বলতে হয়, পুড়তে হয়। বনের নদীতে তেলবাহী বা কয়লাবাহী জাহাজ ডুবে পরিবেশের ক্ষতি তো হয়েছেই, আগুন লাগার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে নিয়ম করে। গত 24 বছরে কমপক্ষে 24 বার। হিসেবের খেরোখাতা মেলালে দেখা যাবে এই আগুনের সবটাই ঘুরে ফিরে সুন্দরবনের পূর্ব বন বিভাগে। কেন লাগে এসব আগুন, তার কারণ খুঁজতে প্রতিবারই হয় তদন্ত কমিটি। মোটা দাগে মৌয়াল ও জেলেদের ফেলে আসা আগুন, মাছ ধরা, দাবদাহ, এমনকি আক্রোশের কথাও বলা হয়। তবে প্রশ্ন আছে এসব প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়েও। কোনোবারই তো স্যাটিসফ্যাকশন ছিল না, একবারও নাই। এই জন্যই তো বলছি আমরা যে এটা তদন্তটা স্বচ্ছ হওয়া দরকার, এমনভাবে খুঁজে বের করা যেটা সবার কাছে এটা গ্রহণযোগ্য হয়। দায়ী ব্যক্তি বের করে তাকে শাস্তি না দিবেন ততক্ষণ পর্যন্ত এই ঘটনা পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। পরিবেশ কর্মীরা প্রশ্ন তোলেন নীতি নির্ধারকদের সদিচ্ছা নিয়েও। স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্টে সুন্দরবনের ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া বাদ দিয়ে দেওয়া হয়েছে। সরকার যদি সৎভাবে সুন্দরবন রক্ষা করতে চাইতো তাহলে তারা
সুন্দরবনের আশপাশে যে সমস্ত ক্ষতিকর ঘটনা ঘটছে সেটাকে আইডেন্টিফাই করে ওটা রেমেডি করার চেষ্টা করত। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেন, সুন্দরবনে সবশেষ আগুনেও ক্ষতিগ্রস্ত হয়েছে 4-5 একর বন। এই দফায় ফায়ার লাইন বানানোয় নিয়ন্ত্রণে আনা গেছে দ্রুতই। ভবিষ্যতে আরও সতর্ক হবার কথাও জানান। আগামীতে যদি এই ধরনের কোনো আবার অগ্নিকাণ্ড ঘটে বা এই ধরনের কোনো ঘটনা ঘটে, তখন আমাদের ব্যবস্থাটা কি হবে? আমাদের একটা প্রোটোকল থাকা উচিত, কারণ এটা প্রথমবার না। আমরা যেটা এখন নতুনভাবে চিন্তা করছি যে আমরা কিছু পানির এখানে রেজার্ভার বা পুকুর বা দিঘি আমরা ওখানে রাখবো কিনা, সেটা আবার জীববৈচিত্র্যের সাথে কতটুকু যায়, যেন আমরা সেটাকে সোর্স ওয়াটার হিসেবে আমরা ব্যবহার করতে পারি। মন্ত্রী মনে করেন, এই বনের ব্যাপ্তি প্রতিবেশী দেশ পর্যন্ত হওয়ায় প্রয়োজনে ভারতের সাথে মিলে নেওয়া যেতে পারে যৌথ সুরক্ষা কৌশলও। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।